সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুমানিকা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। সংসদে গুরুত্বপূর্ণ মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ, দেশে গণমাধ্যমের বিস্তৃত পরিসংখ্যান সংসদে তুলে ধরলেন তথ্যমন্ত্রী। সীতাকুণ্ড উপকূলে জাহাজ ভাঙা শিল্পের উত্থান, রেমিটেন্স সংগ্রহে ব্র্যাক ব্যাংকের বড় সাফল্য। সংখ্যালঘু নির্যাতন কমেছে বর্তমান সরকারের আমলে। 2026 সালের এইচএসসি পরীক্ষা 2রা জুলাই থেকে। বিদেশে পড়তে ভারতীয় শিক্ষার্থীদের ভয়াবহ সংকট, রুপির দর পতন ও ভিসা কড়াকড়িতে বেড়েছে অনিশ্চয়তা। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ ঘোষণা, লেবার পার্টির নেতৃত্ব পরিবর্তনের প্রক্রিয়া শুরু। মেসির সামনে ইতিহাস গড়ার সুযোগ, 28 বছর পর বিশ্বকাপে অস্ট্রিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। চলমান বাজেট অধিবেশনে সংসদ কক্ষে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা 12 আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। বিশেষ করে স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রীদের আসন খালি থাকা নিয়ে তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের 12তম দিনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে তিনি এই সমালোচনা করেন। পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে মিলন বলেন, আমরা অনেক নোট করে এখানে আসি। সরকারি দল, বিরোধী দল সবাই বক্তব্য দেন, কিন্তু দেখেন স্বাস্থ্যমন্ত্রী নেই, স্বরাষ্ট্রমন্ত্রী নেই, অনেক মন্ত্রী নেই, মন্ত্রীদের চেয়ার সব খালি। তার বক্তব্যে স্পষ্ট হয় বাজেট সেশনের মতো গুরুত্বপূর্ণ অধিবেশনে মন্ত্রীদের অনুপস্থিতি সংসদীয় কার্যক্রমকে ব্যাহত করছে। জবাবে চিফ হুইপ বলেন, বাজেট সংক্রান্ত সব বিষয়ে শেষ কথা বলবেন অর্থমন্ত্রী। এটা তো আমরা আসলে এত নোট করে নিয়ে আসি, আমাদের সরকারি দল, বিরোধী দল সকলে বক্তব্য দেয়। এইখানে দেখেন স্বাস্থ্যমন্ত্রী, তারপরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, অনেক মন্ত্রী নাই, মন্ত্রীদের চেয়ার সব খালি। এ ব্যাপারে আপনার সহযোগিতা চাচ্ছি মাননীয় স্পিকার। ধন্যবাদ। চিফ হুইপ বলেন। মাননীয় স্পিকার, বাস্তবতাটা হলো এই যে অনেকে রাষ্ট্রীয় কাজে বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, এটা ঠিকই, তবে সংসদে তাদের আসা উচিত, আসলে ভালো হয়। কিন্তু মাননীয় অর্থমন্ত্রী আগাগোড়া এখানে উপস্থিত আছেন, কারণ বাজেট সংক্রান্ত বিষয়ে সব বিষয়ে যে কথা বলা হয়, সকল কথা শেষ কথা গিয়ে অর্থমন্ত্রী বলবেন। স্বাস্থ্য খাতেও বলবেন, বিদ্যুৎ খাতের কথাও বলবেন, পুলিশের কথাও বলবেন, আইনের কথাও বলবেন, সব কথাই অর্থমন্ত্রী বলবেন মাননীয় স্পিকার। সে কারণে মাননীয় অর্থমন্ত্রী প্রেজেন্ট থাকেন, মাননীয় আমাদের মহাসচিব এবং এলজেডি মন্ত্রী মহোদয় তিনি সবসময় উপস্থিত থাকেন, অন্যান্য মন্ত্রীও থাকেন। তবে আমি আশা করব অন্যান্য যেসব মন্ত্রী এখানে উপস্থিত থাকেন না, তারা যেন উপস্থিত থাকেন এবং সংসদকে উপভোগ করেন, এবং বিরোধী দল না, সরকারি দলের যেসব সদস্য যেসব কথা বলেন সেগুলো মনোযোগ সহকারে শুনেন এবং সেগুলো যেন সমস্যা সমাধানের ব্যাপারে তারা অগ্রগণী ভূমিকা পালন করেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। 1 মিনিট মাননীয় সদস্য টুকু। অন্যদিকে দেশে বর্তমানে মোট 59টি সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেল, 1436টি দৈনিক পত্রিকা এবং 474টি নিবন্ধিত অনলাইন পোর্টাল রয়েছে বলে সংসদে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে তথ্য অধিদপ্তরের সদর দপ্তরে একটি বিশেষায়িত গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট চেকিং কমিটি 24 ঘণ্টা কাজ করছে। সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের 12তম দিনে পৃথক দুটি লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য তুলে ধরেন। বিকেল 3টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপিত হয়। বঙ্গোপসাগরে তীর ঘেঁষা চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূল এখন বাংলাদেশের সামুদ্রিক অর্থনীতির ব্লু ইকোনমির সবচেয়ে সম্ভাবনাময় কেন্দ্রগুলোর একটি। নানা সংকট সত্ত্বেও বিশ্বের জাহাজ ভাঙা ও পুনর্ব্যবহার শিল্পে শক্ত অবস্থান তৈরি করে বাংলাদেশ ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সব তথ্য আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ও সরকারি নথি থেকে যাচাই করা হয়েছে। দক্ষিণ এশিয়ার 3টি বড় জাহাজ পুনর্ব্যবহার কেন্দ্র ভারতের আলাং, পাকিস্তানের গাদানি এবং বাংলাদেশের সীতাকুণ্ড মিলে বিশ্বের পুরনো জাহাজের প্রায় 70% ভেঙে পুনর্ব্যবহার করে। এর মধ্যে একক দেশ হিসেবে বাংলাদেশি বৈশ্বিক শিপ ব্রেকিং কার্যক্রমের 45%-এর বেশি পরিচালনা করছে। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান MTPI-তে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, চট্টগ্রামের ফৌজদারহাট ও সীতাকুণ্ড উপকূলকে কেন্দ্র করে গড়ে ওঠা শিপ ব্রেকিং শিল্প এখন দেশের অন্যতম বৃহৎ অর্থনৈতিক খাত।
অন্যদিকে 2026 সালের প্রথম 5 মাসেই 1.5 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স সংগ্রহ করেছে ব্র্যাক ব্যাংক। আগের বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির রেমিটেন্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 75%। সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানুয়ারি থেকে মে এই 5 মাসে প্রায় 15 লাখ প্রবাসী বাংলাদেশি তাদের পরিবারের কাছে টাকা পাঠানোর জন্য ব্র্যাক ব্যাংকের উপর আস্থা রেখেছেন। এই রেমিটেন্স দেশের লাখো পরিবারের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্বব্যাপী এক্সচেঞ্জ হাউসগুলোর কাছে ব্যাংকটির রেমিটেন্স সেবা এখন অত্যন্ত নির্ভরযোগ্য। বর্তমান সরকারের আমলে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের হার সবচেয়ে কম বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সোমবার সচিবালয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এই মন্তব্য করেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে 8 সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। এ সময় প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃগোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকারও উপস্থিত ছিলেন। অন্যদিকে সারা দেশে আগামী 2রা জুলাই শুরু হতে যাচ্ছে 2026 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষা। দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে 12,70,583 জন নিবন্ধিত শিক্ষার্থী। গত বছরের তুলনায় নিবন্ধিত পরীক্ষার্থী বেড়েছে 19,472 জন, যা শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী নিশ্চিত করা হয়েছে। 2025 সালে নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল 12,51,111 জন। তবে অনুপস্থিতির কারণে চূড়ান্তভাবে পরীক্ষায় অংশ নিয়েছিল 12,35,661 জন। সেই হিসাবে এবার নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের প্রকৃত অংশগ্রহণকারীর তুলনায় প্রায় 35,000 বেশি। বিদেশে উচ্চশিক্ষা নিতে যাওয়া ভারতীয় শিক্ষার্থীরা বর্তমানে চরম বিপাকে পড়েছেন। ভিসা নীতির কড়াকড়ি এবং ভারতীয় রুপির ধারাবাহিক দরপতন পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির যাচাইকৃত প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাসে ইউরো সহ বিশ্বের প্রধান মুদ্রার বিপরীতে রুপির ব্যাপক অবমূল্যায়ন হয়েছে, যার ফলে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের শিক্ষা ঋণের পরিমাণ বহু গুণ বেড়ে গেছে। ঝাড়খণ্ডের 29 বছর বয়সী কন্টেন্ট ক্রিয়েটর প্রগতিপ্রিয়া ইউরোপে উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন। তিনি বলেন, চিন্তায় আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। এমন কোনো ঋণের বোঝা নিতে চাই না যা সারা জীবনেও শোধ করা সম্ভব হবে না। প্রিয়ার মতো লাখ লাখ মধ্যবিত্ত ভারতীয় শিক্ষার্থী একই দুশ্চিন্তায় ভুগছেন। 2025 সালের তথ্য অনুযায়ী বর্তমানে 12 লাখেরও বেশি ভারতীয় শিক্ষার্থী বিদেশে পড়াশোনা করছেন, যা চীনকে পেছনে ফেলে ভারতকে বিশ্বের শীর্ষস্থানীয় উচ্চ দেশে পরিণত করেছে। তবে রুপির অবমূল্যায়ন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের চাকরির বাজারে অনিশ্চয়তা এবং ভিসা নীতির কঠোরতা এই অবস্থান ধরে রাখার বিষয়ে বড় প্রশ্ন তৈরি করেছে। গত 2 বছরে যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা 20% কমেছে। আগামীতে এই হার আরও 10 থেকে 15% কমতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, সোমবার সকালে ব্রিটিশ রাজাকে নিজের পদত্যাগের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিশ্চিত করেছে যে সব তথ্য নির্ভরযোগ্য সরকারি ও সংসদীয় সূত্র থেকে যাচাই করা হয়েছে। স্টারমার বলেন, লেবার পার্টির জাতীয় কার্যনির্বাহী কমিটিকে তিনি নেতৃত্ব পরিবর্তনের একটি সময়সূচি নির্ধারণের অনুরোধ করেছেন। সেই সূচি অনুযায়ী আগামী 9 জুলাই থেকে মনোনয়ন বিতরণ শুরু হবে এবং গ্রীষ্মকালীন অবকাশের আগেই প্রক্রিয়া শেষ হবে। তিনি আরও জানান, সেপ্টেম্বরের সংসদ অধিবেশন শুরুর আগেই নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করবেন। ততদিন পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীনভাবে দায়িত্ব পালন করবেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাজ্যের সংসদীয় সরকার ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠ দল থেকেই প্রধানমন্ত্রী নির্বাচিত হন। বর্তমানে পার্লামেন্টে লেবার পার্টির বিপুল সংখ্যাগরিষ্ঠতা থাকায় নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া শুরু করার দায়িত্ব স্টারমারের ওপরই বর্তায়। গত কয়েক মাস ধরে স্টারমারের নেতৃত্ব নিয়ে লেবার পার্টির ভেতরে অসন্তোষ বাড়ছিল। পরিস্থিতি চূড়ান্ত রূপ নেয় শুক্রবার, যখন তার প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহাম পার্লামেন্টের একটি আসনে জয় পান। এর ফলে তিনি আনুষ্ঠানিকভাবে স্টারমারের নেতৃত্বকে চ্যালেঞ্জ জানানোর সুযোগ পান। ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন লিওনেল মেসি। বিশ্বমঞ্চে তার গোল সংখ্যা এখন 16। সমান গোল নিয়ে তালিকার শীর্ষে আছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা। অস্ট্রিয়ার বিপক্ষে মাত্র একটি গোল করলেই বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে এককভাবে শীর্ষে উঠে যাবেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপের প্রথম ম্যাচে দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাট্রিক করে শুধু দলকে জেতা নিয়ে ছুঁয়ে ফেলেছেন ক্লোসার দীর্ঘদিনের রেকর্ডও। 2002 থেকে 2014 সালের মধ্যে 4টি বিশ্বকাপে 16 গোল করেছিলেন ক্লোসা। 12 বছর ধরে অক্ষত থাকা সেই রেকর্ড ভাঙার দোরগড়ায় এখন মেসি।
অন্যদিকে ফিফা বিশ্বকাপে এবারের আগে 7বার অংশ নেওয়া অস্ট্রিয়া শেষবার খেলেছিল 1998 সালে। দীর্ঘ 28 বছর পর তাদের প্রত্যাবর্তন হয়েছে স্বপ্নের মতো। জর্ডানের বিপক্ষে 3-1 গোলের জয়ে টুর্নামেন্ট শুরু করেছে রল্ফ রাংনিকের দল। এবার যে গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচেই তারা মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। ডালাসে আজকের ম্যাচে যে দল জিতবে তারাই নিশ্চিত করবে নকআউট পর্বের টিকিট। সব তথ্য আন্তর্জাতিক ফুটবল সংস্থাও নির্ভরযোগ্য ক্রীড়া সূত্র থেকে যাচাই করা হয়েছে। অস্ট্রিয়ার বিশ্বকাপ ইতিহাস বেশ সমৃদ্ধ। উরুগুয়েতে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপে অংশ না নিলেও 1934 সালের ইতালি বিশ্বকাপে তারা ছিল শিরোপার অন্যতম দাবিদার। 1931 সাল থেকে টুর্নামেন্ট শুরুর আগ পর্যন্ত 28 ম্যাচে মাত্র 2টি হারের রেকর্ড গড়ে তারা ওয়ান্ডার টিম নামে পরিচিতি পায়। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।